ঢাকা মহানগরীকে ঘিরে থাকা ৬টি নদী পরিণত হয়েছে বিষাক্ত তরল বর্জ্যের আধারে। ঝুঁকিতে আশপাশের পরিবেশ। বর্ষাকালে কালা হয়ে যায় পানি, মাছ টাছ আর পাওয়া যায় না। গন্ধের কারণে তো বাসায় থাকা যায় না। টাস্ক ফোর্স এগুচ্ছে ধীর গতিতে, সরকারকে আন্তরিক হবার তাগিদ পরিবেশবিদদের। সরকার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গিয়ে সবসময় শিল্প প্রতিষ্ঠানের পক্ষই নিয়ে নেয়। আমরা তো উদ্যোগ মাত্র নিলাম, এটা আমাদের সকলের অংশগ্রহণ এবং সম্পৃক্ত থাকলে মনে করি বেশি দিন লাগবে না নদীকে ঠিক করা। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌরুসি এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কার্বন নিঃসরণকারী জাহাজ আসা কমানোর পাশাপাশি ক্ষতিপূরণ পেতে ডাটাবেস তৈরি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তৈরি করা হবে গাইডলাইনও। কয়েক ঘন্টা পর সুইজারল্যান্ডের দাভোসে শুরু হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত তৃতীয় দিনের মতো চলছে উচ্ছেদ অভিযান। প্রতিবাদে প্রেসক্লাবের সামনে হকারদের বিক্ষোভ সমাবেশ। মন্ত্রিসভার বেঁধে দেওয়ার সময়সীমা পার হলেও আবাসিক এলাকা থেকে উচ্ছেদ করা যায়নি বাণিজ্যিক প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস রাজুকের। এবং মাঘের শুরুতেই জেঁকে বসেছে তীব্র শীত। শৈত্যপ্রবাহ থাকবে আরো কয়েকদিন। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শুষ্ক মৌসুমের শুরু থেকেই ঢাকা মহানগরীকে ঘিরে থাকা ৬টি নদীর দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। নাব্য কমে যাওয়ায় বিষাক্ত তরল বর্জ্যের আধারে পরিণত হয়েছে নদীগুলো, যা বিষিয়ে তুলছে আশপাশের পরিবেশকে। নদী বাঁচাতে পরিবেশবাদী সংগঠনগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেও সংশ্লিষ্ট টাস্কফোর্স এগুচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। নদী তো নয়, যেন আলকাত্রার স্রোতধারা। বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, বংশী ও বালু নদীমাতৃক এই দেশের রাজধানী ঢাকাকে ঘিরে বহুকাল ধরে বয়ে চলা এই ৬টি নদী কালের বিবর্তনে, অতিদূষণে আজ অস্তিত্ব সংকটে। এর মধ্যে বুড়িগঙ্গার অবস্থা সবচেয়ে ভয়াবহ। আইডিইবির তথ্যানুসারে ধলেশ্বরী ও বংশীবাদে অন্য 4টি নদীতে প্রতিদিন মিশে যাচ্ছে 1093টি শিল্প কারখানার বর্জ্য। এর মধ্যে ট্যানারি শিল্প 300টি, পোশাক শিল্প 500টি, ওষুধ শিল্প 125টি ও অন্যান্য শিল্প রয়েছে 168টি। নৌবাহিনীর এক প্রতিবেদন বলছে, ঢাকার চারপাশের নদীতে প্রতিদিন গড়ে 60 থেকে 65 হাজার ঘনমিটার বর্জ্য ফেলা হয়। মোট বর্জ্যের 60% ট্যানারি সহ অন্যান্য শিল্প খাতের। বাকি 40% মধ্যে ইট, কাঠ, প্লাস্টিক ও ধাতব পদার্থ সহ বিভিন্ন কঠিন বর্জ্য 15%। ঘর গৃহস্থালী সহ অন্যান্য বর্জ্য 15% এবং 10% রয়েছে নৌযান বর্জ্য। বিপুল পরিমাণ বর্জ্য বদলে দিচ্ছে পানির রং, দূষিত করছে পরিবেশ। গন্ধের কারণে তো বাসায় থাকা যায় না। যারা এখানে গোসল করতে আসে এরাও বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়। বিভিন্ন গবেষণার তথ্যানুসারে দূষণের কারণে ঢাকার চারদিকের নদীর পানিতে আশঙ্কাজনক হারে কমছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা, যা একদিকে জলজ প্রাণীর জীবন নাশ করছে, অন্যদিকে সামগ্রিক পরিবেশের বিপর্যয় ঘটিয়ে হুমকির মুখে ফেলছে রাজধানীবাসীকে। অক্সিজেন শূন্যতায় শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা, শীতলক্ষা ও তুরাগের কিছু অংশ অনেকটাই মাছ শূন্য হয়ে পড়ছে। একই কারণে অন্য নদীগুলো এই ভয়াবহ পরিণতিকে আলিঙ্গন করছে ধীরে ধীরে। বর্ষাকালে কালা হয়ে যায় পানি, মাছ টাছ আর পাওয়া যায় না। 5 বছর আগে যেরকম মাছ পাইছি, এই 5 বছর পরে থেকে এরকম মাছ আর পাই না। দূষণ ও দখল রোধে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে 2009 সালে গঠিত টাস্ক ফোর্স কিছু অভিযান পরিচালনা ও কর্মকৌশল নির্ধারণ করলেও এখনো শুরু করতে পারেনি চূড়ান্ত কাজ। টেমস নদী পরিষ্কার করতে লেগেছিল প্রায় 50 থেকে 60 বছর। আমরা তো উদ্যোগ মাত্র নিলাম, এটা আমাদের সকলের অংশগ্রহণ এবং সম্পৃক্ত থাকলে মনে করি বেশি দিন লাগবে না নদীকে ঠিক করার। নদী রক্ষায় সরকারকে আরো বেশি তৎপর হওয়ার তাগিদ দিচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলো। নদী দূষণ রোধ করার ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অঙ্গীকার কম। সরকার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গিয়ে সবসময় শিল্প প্রতিষ্ঠানের
পক্ষই নিয়ে নেয়। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার উদ্যোগ বুড়িগঙ্গা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা। তাদের মতে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা গেলে ফিরবে ঢাকার নদীর পুরনো রূপ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীর তীরে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, আপনি যেমনটি বলছিলেন যে আমরা কিছুক্ষণ আগে যে রিপোর্টটি দেখলাম সুমন, আমাদের সহকর্মী সুমন ভাইয়ের, সেটি হচ্ছে ঢাকার যে 4টি প্রধান নদী, সেই নদীগুলোকে কেন্দ্র করেই কিন্তু একসময় এই রাজধানী ঢাকা শহর গড়ে উঠেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও যে গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে যে বকাউল্লার বকে যাওয়ার মতো, সেই শব্দটি কিন্তু কার্যকর সর্বক্ষেত্রেই দেখা যায়। এই নদী রক্ষার্থে নানা ধরনের চিত্র আমরা, নদী দূষণের নানা ধরনের চিত্র আমরা সবসময় বলে আসছি, কিন্তু সেই চিত্র কতটা কার্যকর হয়েছে সেটি এই নদীর দৃশ্য দেখলেই বোঝা যায়। যে আমি কিছুক্ষণ আগে যখন এই বুড়িগঙ্গার তীরে এসেছিলাম লঞ্চঘাট সদরঘাটে, তখন দেখলাম যে মানুষ এখানে এসে কিন্তু শুধু মুখে মাস্ক লাগানো ছাড়া চলাফেরা করতে পারে না। ঢাকার সবথেকে বড় বন্দর এটি, কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু এখানে নদীপথে যাতায়াত করেন। কিন্তু এইখানকার চিত্রটি এমন পরিস্থিতি যে এতগুলো মানুষ এখানে যাতায়াত করে, কিন্তু এখানে কোনো একটি ডাস্টবিনের ব্যবস্থা করতে পারে নাই আমাদের সিটি কর্পোরেশন বা দায়িত্বরত সরকারি কর্মকর্তারা। আর আরও ছোট একটি পরিসংখ্যান আপনাদেরকে জানিয়ে রাখি নদী দূষণের কিছু চিত্রে। 40% হাজারীবাগের বর্জ্য থেকে এই নদী দূষণ হয়। এছাড়া 30% কলকারখানার বর্জ্য থেকে, এছাড়া ইটভাটা শিল্প কারখানা, জাহাজ ভাঙা শিল্প এবং অন্যান্য শিল্প কারখানা থেকেই কিন্তু মূলত এই ঢাকার নদীগুলো বেশি দূষণ হয়। এছাড়া পাশাপাশি রয়েছে রাজধানী, একটি বড় শহর। এই শহরে প্রায় 2 কোটি মানুষের বসবাস, কিন্তু তাদের যে বর্জ্য নিষ্কাশন, সেই বর্জ্য নিষ্কাশনের সুব্যবস্থা আজও পর্যন্ত আমাদের নগর পরিকল্পনা থেকে এখনো পর্যন্ত করা হয়নি, এবং সিটি কর্পোরেশন এই দায়িত্ব বরাবরই পালন করার কথা বলে আসলেও সেটি ব্যর্থ হয়েছে, আমরা দেখেছি। তো এই ছিল মোটামুটি আমাদের রাজধানীকে ঘিরে যে 6টি নদী রয়েছে সেই নদীগুলোর চিত্র। তো মৌটুসী, এই ছিল মোটামুটি এখনকার সর্বশেষ তথ্য। দর্শক, বুড়িগঙ্গা নদীর তীর থেকে নদী দূষণের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কার্বন নিঃসরণকারী জাহাজ আসা কমানোর পাশাপাশি ভবিষ্যতে বড় আকারে ক্ষতিপূরণ পেতে অবশেষে ডাটাবেস তৈরি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক প্রোগ্রামের আর্থিক সহায়তায় বন্দরে আসা জাহাজের তথ্য যেমন সংগ্রহ করা হবে, তেমনি যন্ত্রপাতি ব্যবহারের কারণে পরিবেশে কী ধরনের প্রভাব পড়ছে তারও তথ্য নেওয়া হবে। ডাটাবেস হওয়ার পরই বন্দর কর্তৃপক্ষ সুযোগ পাবে জাহাজগুলোর ওপর কার্বন শুল্ক আরোপের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 130 বছরের ইতিহাসে দেশের প্রধান বন্দর চট্টগ্রামে কত হাজার জাহাজ আসা যাওয়া করেছে তার কোনো হিসেব নেই। এমনিতে জাহাজগুলোতে উচ্চমাত্রা জ্বালানি পোড়ানোর কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, আর বন্দরে অবস্থানকালীন পুরোটা সময় জাহাজের ইঞ্জিন সচল রাখতে হয়। এসব জাহাজ কতটা কার্বন নিঃসরণ করছে তার কোনো হিসেব বন্দরের কাছে নেই। অথচ বিশ্বের উন্নত বন্দরগুলিতে এই ব্যাপারে বিধিনিষেধ থাকায় কার্বন নিঃসরণকারী জাহাজগুলোর কাছ থেকে বিপুল পরিমাণে ট্যাক্স আদায় করা হচ্ছে। যদি আমাদের এই পোর্টকে ওয়ার্ল্ডের গ্রিন পোর্টের মধ্যে ইনক্লুড করতে চাই, উই নিড সামথিং টু সে যে এই পরিমাণ আছে এবং এই পরিমাণ আমরা রিডিউস করলে আমরা গ্রিন পোর্টে লাভ করতে পারবো। এটা বন্দরে একটা সিরিয়াস উপকার হবে যে আমরা কার্বন ট্যাক্সিং যেটা আছে এটাতে আমরা ইনক্লুড করতে পারবো। অবশেষে বন্দরের সার্বিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি ডাটাবেস তৈরিতে এগিয়ে এসেছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক প্রতিষ্ঠান ইউএনইপি। তারা এই চট্টগ্রাম বন্দরের এই পার্টিকুলার ম্যাটার এবং কার্বন ইমিশনের এটা স্টাডি করবে, যেখান থেকে আমরা বলতে পারবো যে চট্টগ্রাম বন্দর এই পরিমাণ কার্বন ইমিট করত এবং তার পার্টিকুলার ম্যাটার অথবা ধূলিকণা বাস্তুকণা এইগুলো ছিল এত পরিমাণ, যার ফলে ভবিষ্যতে যে জাহাজগুলো আসবে
তারা আরো বেশি ঘটাচ্ছে কি কম ঘটাচ্ছে সেটি আমরা বুঝতে পারবো। এই ব্ল্যাক কার্বন এবং পার্টিকুলেটেড ম্যাটার কিভাবে কমানো যায় সেটার স্ট্র্যাটেজিটাও আমরা বের করে দেব। তো আশা করি ওটা ফলো যদি করে বন্দর কর্তৃপক্ষ এবং গভর্নমেন্ট, তাহলে এটা আগামী দিনে বাংলাদেশের জন্য একটা গ্রিন পোর্ট ইনিশিয়েশনের কাজে অবদান রাখবে। এই ডাটাবেজের উপর নির্ভর করে ভবিষ্যতে কার্বন নিঃসরণকারী জাহাজ মালিকের উপর কার্বন ট্যাক্সেশন আরোপের সুযোগ পাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের একটি অভিযোগ আছে যে অনেক পুরাতন জাহাজ বাংলাদেশে এসে থাকে। যত পুরাতন জাহাজ হবে তার ইমিশনের পরিমাণ তত হবে। এই বিষয়েও সরকার হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হবে যে না, ইমিশন কম ঘটায়, কার্বন কম ইমিট করে, এইরকম জাহাজ আনতে হবে। আমরা আবার পরিকল্পনা করছি যে বায়ু যে দূষণ হয়, এই দূষণ মনিটর করার একটি স্টেশন আমরা চট্টগ্রাম বন্দরে করব ভবিষ্যতে। চট্টগ্রাম বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তুলতে প্রাথমিক জরিপ চালানোর জন্য $10 লাখ আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েক ঘন্টা পর সুইজারল্যান্ডের দাভোসে শুরু হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের 4 দিনব্যাপী 47তম বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তা এই 5 বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। মুক্ত বাণিজ্যে অবদান রাখার পাশাপাশি যে কোনো মূল্যে সংরক্ষণবাদ নীতি প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বিশ্ব নেতাদের আগমনের পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক ফোরামের 47তম সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ চীনা প্রেসিডেন্টের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে শুরু হচ্ছে 4 দিনব্যাপী সম্মেলনের মূল পর্ব। দাভোসে পৌঁছার আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বার্নে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ও দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। একই দিন বাণিজ্য, শিক্ষা, জ্বালানি ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। পরে বিশ্ব যেমন দিন দিন এগিয়ে যাচ্ছে, তেমনি বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরো শক্তিশালী হওয়া উচিত। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সুইজারল্যান্ড এবং চীন উভয়ই সংরক্ষণবাদের বিরুদ্ধে, এবং আমরা বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য অবাধ বাণিজ্যে বিশ্বাসী। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, ব্যবসায়ী নেতা ও বুদ্ধিজীবী সহ 2500 প্রতিনিধি অংশ নিচ্ছেন। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে অংশ নিতে দাভোসে পৌঁছান। তিনি দাভোসের বিভিন্ন সেশন ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সম্মেলনের পার্শ্ব বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে সাম্প্রতিক সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে WEF এর এই কর্মকর্তা জানালেন, বৈশ্বিক সহযোগিতা, বাজার সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্য বিশ্ব অর্থনীতির প্রধান হাতিয়ার। আমরা দেখছি দিন দিন সংরক্ষণবাদের দিকে ঝুঁকে পড়া দেশের সংখ্যা বাড়ছে, কিন্তু এটি বিশ্ব অর্থনীতির জন্য অনেক বড় হুমকি। বিশ্বায়ন কোনো অভিশাপ নয় যে একে রোধ করতে হবে। আশা করি এবারের সম্মেলনে বিশ্ব নেতারা বৈশ্বিক সহযোগিতা রক্ষার বিষয়ে কার্যকর আলোচনায় সক্ষম হবেন। বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের সংরক্ষণবাদের দিকে ঝোঁকার পরিকল্পনা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নির্যাতন। গত বছর মারা গেছে অন্তত 1,500 শিশু। অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়াই কারণ বলছে মানবাধিকার কমিশন। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে গতি নেই। মন্ত্রিসভার বেঁধে দেওয়ার সময় পেরিয়েছে আরো 3 মাস আগেই, কিন্তু আবাসিক এলাকায় একসময় অনুমোদন পাওয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে। বহাল তবিয়তে রয়েছে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো। এ কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কামুক্ত নয় গুলশান, বনানী, বারিধারার মতো স্পর্শকাতর কূটনৈতিক এলাকাগুলো। তবে রাজনীতি উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক বলছে তারা পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। স্কুল আছে কিন্তু স্কুলের নাম ফলক নেই। বলছি গুলশান 1-এ 9 নম্বর সড়কের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের কথা। গুলশানের মতো আবাসিক এলাকার পেটের মধ্যে গড়ে ওঠা এমন স্কুলের সংখ্যা অনেক। সরকারি নিয়ম অনুযায়ী এটি আরো 3 মাস আগেই সরানোর কথা, কিন্তু স্কুলটি রাজুক থেকে কোনো নোটিশ পেয়েছে কিনা কিংবা পেলেও সেক্ষেত্রে তাদের করণীয় কি সেটি জানতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও কারো সাক্ষাৎ মেলেনি।
একই স্কুলের নারী শাখাটি রয়েছে 20 নম্বর সড়কে। এখানেও নেই নাম ফলক, তবে এখানে অনেক প্রশ্নেরই উত্তর মিলল কর্তব্যরত দারোয়ানের কাছে। নেম প্লেট ছিল যে এটা কি সরাইছেন নাকি আপনারা, কেন সরাইছেন? এটাও আমাদের সিটি কর্পোরেশন সরাতে বলতে আমরা সরাইনি। অন্যান্য প্রতিষ্ঠান সরাইয়া উঠেছে অনেকে, তারা এখন কি করতেছে যে কারো আপনাদের স্যাররা কি বলতেছে যে সরাবে স্কুল নাকি? সরানোর কোনো আমাদের পরিকল্পনা নেই। সরেজমিন ঘুরে দেখা গেছে গুলশান বনানীর মূল সড়ক তো বটেই, অলিগলিতে রয়েছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। এমনকি অনেক বাসাবাড়ির নিচেই গড়ে তোলা হয়েছে খাবারের দোকান, বিউটি পার্লার, ছোট মার্কেট। আবাসিক এলাকাতে রয়েছে গার্মেন্টসও। খোদ পুলিশ কর্মকর্তা বলছেন, এত সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে যে পরিমাণ মানুষ প্রতিদিন এসব এলাকায় যাওয়া আসা করেন, তাতে নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়ে। প্রত্যেকটা লোককে আমাদের চেকপোস্টের আওতায় নিয়ে আসা আসলে খুব ডিফিকাল্ট। তারপরে আমরা চেষ্টা করি আমাদের চেকপোস্ট দিয়ে তাদেরকে আমাদের নজরদারির মধ্যে নিয়ে আসার জন্য। কমার্শিয়াল কারণে যে মানুষ এখানে আসছেন তাদের যদি একটা সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা সম্ভব হবে। একই কারণে দিনভর দীর্ঘ যানজটের ভোগান্তিও পোহাতে হয়। কোর্টের থেকে স্টে অর্ডার এনে আজকে না কালকে, এটা না, মানে এখন থেকেই আর কি, মানে কালকে থেকে এগুলো বন্ধ করা উচিত। সমস্যার কথা স্বীকার করে রাজুক বলছে, তারা পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠান উচ্ছেদে নামবে। স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে একটা কমিটি আছে, আবাসিকের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম করা হয়েছে, আমরা সেগুলো উচ্ছেদ করছি। এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া, এটি অব্যাহত আছে, এটি থাকবে। তবে স্পর্শকাতর এসব এলাকায় কি পরিমাণ বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে তার সঠিক কোনো হিসেব নেই। গুলশান বনানী বাড়িঘরের মতো কূটনৈতিক এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি, কারণ এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। আর সেটি করতে গিয়ে যদি অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করতে হয়, তবে সেক্ষেত্রে হিমে তালে চলার কোনো সুযোগই নেই, এমনটাই মনে করেন সাধারণ মানুষেরা। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ বন্ধ করে স্থায়ী পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হকার্স সমন্বয় পরিষদ। এদিকে দুপুর থেকে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পূর্ব ঘোষণা অনুযায়ী উচ্ছেদের তৃতীয় দিনে অভিযান শুরু হয় গুলিস্তান থেকে। এ সময় বুলডোজার দিয়ে রাস্তার ওপরের এবং ফুটপাতের অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়। সিটি কর্পোরেশন সূত্র জানায়, এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানেরও নিন্দা জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে হকার্স সমন্বয় পরিষদ। সকাল 10টা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হকাররা এই সমাবেশে যোগ দেয়। এ সময় হকার উচ্ছেদে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। আপনার প্রধানমন্ত্রীর বক্তব্যকে অনুসরণ করুন। হকারদেরকে পুনর্বাসন না করা পর্যন্ত আপনি হকারদেরকে এইভাবে নির্মমভাবে হকারদেরকে রাস্তা থেকে উচ্ছেদ করার যে পায়তারা চালাচ্ছেন, সেই পায়তারা আপনি সফল হতে পারবেন না। আমি রাখতে চাই যে তিনি যেন এই হকারদের উপরে এই রোলার এস্টিমেট চালাবেন না। পথচারীদের জন্য আমরা নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে না পারছি, ততদিন এই কার্যক্রম চলবে। বসে আমরা আবার উঠিয়ে দিচ্ছি, তবে আগের চেয়ে কিন্তু কমে গেছে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিএনপির আন্দোলনে নামার কোনো সাহস নেই মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নালিশ সর্বস্ব দলে পরিণত হয়েছেন। সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়ে কথা বলেন তিনি। বিএনপির নামটা এখন তাদের পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত, কারণ নালিশ ছাড়া তাদের আর কিছু নেই। সাহস যদি থাকে তাহলে ওই কমিটির 596 জন সদস্য আছে, মোট নেতা আছে। এই 596 জন ঢাকায় একটা মিছিল করে দেখা, তারা কেউ বাইরে যায় না, রাস্তায় বেরোয় না, তো কর্মীরা কি করে আন্দোলনে শরিক হবে? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি ভাড়াটে সংগঠন এবং তারা বিএনপি জামায়াতের পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের আর্সেনিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে হিউম্যান রাইটসের প্রকাশিত রিপোর্ট মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। হিউম্যান রাইটস ওয়াচ হচ্ছে যুদ্ধাপরাধীদের পক্ষে ভাড়া খাটে, বাংলাদেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে, বিএনপি জামাতের পক্ষে তারা ভাড়া খাটে। এটি তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে এটি প্রমাণিত। বিএনপি এখন বিভিন্ন এনজিওর বিবৃতি নির্ভর একটি দলে রূপান্তরিত হয়েছে। এনজিওর বিবৃতির উপর নির্ভর করে
তারা বক্তৃতা বিবৃতি দিচ্ছে। টানা মৃদু শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন, আর শীতের তীব্রতা বাড়ায় বিভিন্ন জেলায় বেড়েই চলছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন। এদিকে আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন 6.04 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল এক সপ্তাহ ধরেই রাজশাহীতে বয়ে চলেছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিন গড়ালে রোদ উঠলেও সূর্যের উত্তাপ কম থাকায় এবং প্রচণ্ড ঠান্ডা বাতাসে বিপর্যস্ত নগর জীবন। আগামী আরও এক সপ্তাহ এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুয়াশা বেশি, হাত পা কনকন করে ঠান্ডাতে, একবারে কাজ কাম রাজশাহী শহরে হারাই গেছে। বর্তমান কোন রকম গাড়ির জমাটা উঠতেছে। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কুড়িগ্রামেও। উত্তরের কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এমন ঠান্ডা সকালে আর বেলার পর দিনে ঠান্ডাতে বুড়ে মানুষের অসুবিধা আছে। ঠান্ডা দিয়ে বেলার পর দিনে কাজ করে মানুষ দিনে। মাঘের শুরুতেই ঝালকাঠিতে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। জ্বর, কাশি ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। নারী ও শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর সংখ্যা। ঠান্ডা লাগিয়ে অ্যাজমার সমস্যা হয়েছে। ভর্তি হওয়ার সাথে সাথে ওইখানে ইমার্জেন্সি থেকে যে ডাক্তার চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসা এখন পর্যন্ত চলতেছে। তীব্র শীতের কারণে ঝালকাঠি এই জেলা আমাদের হসপিটালে অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিওলাইটিস, শিশুদের এবং বড়দের উভয় রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। একই অবস্থা উত্তরের জেলা লালমনিরহাটেও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত রোগী। তাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়া ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে মাঘ মাসের শুরু থেকে তীব্র শীত অনুভব করছে রাজধানীবাসী। এতে রাস্তার ছিন্নমূল মানুষ পড়েছেন বিপাকে। শীতের কারণে নিদারুণ কষ্টে রাত কাটাচ্ছেন নিঃস্ব মানুষগুলো। একটু উষ্ণতার আশায় তাকিয়ে আছেন সমাজের অবস্থা সম্পন্নদের দিকে। তারা বাড়িয়ে দেবে সহযোগিতার হাত। ইজাজ শৌমিকের রিপোর্টে বিস্তারিত। রাত 2টো, স্থান রাজধানীর কমলাপুর রেল স্টেশন। যাদের মাথার উপর কোনো ছাদ নেই তাদের অস্থায়ী নিবাস এই স্টেশন। তবে সেখানে তীব্র শীতের হানা, তাই উষ্ণতা পেতে আগুনকে ঘিরে ছোট জটলা। বাতাস লাগে ঘুমাইতে, আরো শীত না লাগে আমরা আগুন থাকি। ঠান্ডা লাগতেছে, আগুন পোয়াইতেছে। দেখা যায় যে মাঝরাতে পুষে থাকতে হয় শীতে। কষ্ট তো হইলে কি করবো না বাবা, আমি আর পারুম ঘর লইতে। নিঃস্ব মানুষগুলোর জীবনের গল্পের পরিণতি আপাতত রেল স্টেশন। তাই বেঁচে থাকার মৌলিক প্রয়োজনেই যেন শীতকে বরণ করে নেয়া। ছেলের বউ ভালো না, ওই রাগ করে যে বাইরে আজকে 6 থেকে 7 বছর এভাবে আছে। কষ্ট তো হবে, ফুটপাতে রাখলে কষ্ট হবে না। আমার মা বাবা নাই, কেউ নাই, আমি এতেন। এই জায়গায় থাকার দরকার, করার কিছু করতে পারি না। শীতে কষ্ট হয় না, হইলে কি করুন। একই চিত্র দেখা যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল সহ রাজধানীর বিভিন্ন সড়কে। তীব্র শীতের রাতে আশ্রয়হীন মানুষের চেষ্টা চলছে কোন রকমের রাত পোহানোর। অনেক শীত ভাই, এই জন্য আগুনের কাছে একটু দাঁড়াইলাম। সারাদিন রিস্কালে দৌড়ে বেড়াই, কম্বলের পিছে ছোটার সময় পাই না। তো কম্বলের পিছে যারা নেতারা দৌড়ে তারাই পায়, আমরা পাই না। গরমে ঘুমাই, শীতেও ঘুমাই, কি যে কষ্ট। এমনি সুখ, দুনিয়া ধন বলতে ধনে কোনো সুখ নেই। রাজধানীতে কত সংখ্যক মানুষ ছিন্নমূল অবস্থায় রয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে তাদের প্রত্যাশা শীত নিবারণে সমাজের অবস্থা সম্পন্ন মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সিরিজের শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে খেলা অনিশ্চিত অধিনায়ক মুশফিকুর রহিমের। 2016 সালে দেশে সহিংসতা ও নির্যাতনের শিকার হয়ে 1441 শিশুর অপমৃত্যু ঘটেছে। পাশাপাশি যৌন নির্যাতনের শিকার হয়েছে 686 জন শিশু। দেশে 2016 সালের শিশু নির্যাতনের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিবেদনে এমনই ভয়াবহ পরিসংখ্যান বেরিয়ে এসেছে। সংগঠনটির মতে সবচেয়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে বাবা মায়ের হাতে শিশু হত্যা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই এসব নির্যাতন বন্ধ হচ্ছে না।
ঈদে বাড়ি যাওয়ার আবদার করায় গত সেপ্টেম্বরে গাজীপুরে এক দম্পতি নির্মম নির্যাতন চালায় 9 বছরের গৃহকর্মী জান্নাতের ওপর। গরম খুন্তির মাধ্যমে ছ্যাঁকা দিয়ে ক্ষতবিক্ষত করা হয় শিশুটির ছোট্ট শরীর। দেশে প্রতি মুহূর্তে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে মোট জনসংখ্যার 45% এসব শিশুরা। পরিবারের অন্য সদস্যদের উপর আক্রোশ বা ছোটখাটো অপরাধের দায়ে খুনও করা হচ্ছে তাদের, যা বেড়ে যাচ্ছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের মতে 2016 সালে এ ধরনের নির্যাতনের শিকার হয়েছে 3589 জন শিশু, যেখানে মারা গেছে প্রায় 1500 কোমলমতি শিশু। 2016 সালে 1441 জন শিশু অপমৃত্যুর শিকার হয়েছে এবং 686টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। বাবা মায়ের হাতে শিশু হত্যার সংখ্যাটা বেড়েছে 57.5%। 2016 সালে 64টি শিশু বাবা মায়ের হাতে নিহত হয়, অর্থাৎ গড়ে প্রতি মাসে অন্তত 5টি শিশু বাবা মায়ের নির্মমতায় প্রাণ হারায়। 9টি অজ্ঞাত পরিচয় নবজাতক কুড়িয়ে পাওয়া গিয়েছে, যাদের জন্মের পরেই রাস্তা বা ডাস্টবিন বা ঝোপে ফেলে দেওয়া হয়েছিল। এছাড়াও অজ্ঞাত পরিচয় 28টি শিশুর লাশ পাওয়া গেছে, যা 99% নবজাতক। তাদের মতে শ্রমজীবী শিশুদের তুচ্ছ ঘটনায় মিথ্যা অপবাদ দিয়ে কিংবা পারিবারিক কলহের জেরেও শিশুদের হত্যা করা হচ্ছে। বিচারহীনতা এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা অব্যাহত রয়েছে আগের মতোই, এবং পরকীয়ার সূত্র ধরে অবুঝ শিশুকে খুন করা হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মতে শিশুদের অধিকার রক্ষায় শিশু কমিশন গঠনের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ বাড়াতে হবে। এই বাবা মার হাতে যেটা, এটা একটা কি বলবো, অস্থির মানসিকতার থেকে এটা হয়েছে, বিকৃত মানসিকতার থেকে এটা হয়েছে। তো এটা তাদেরকে আমরা কিন্তু এটাকে মানসিকতা দূর করার জন্য তাদের সাথে আমাদের কথা বলে করতে হবে। পারপেটরের বিচারটা নিশ্চিত করার জন্য, তাদেরকে শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। এছাড়া শিশু নির্যাতন বন্ধে বাবা মায়ের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও আরো বেশি দায়িত্ব পালন করা উচিত বলে মনে করে শিশু অধিকার ফোরাম। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার কামারডাঙ্গা বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শেখ হাসিবুল হাসান ইমন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। স্বজনরা জানান, গতকাল ব্যবসায়িক কারণে দুই বন্ধুর সঙ্গে রাতে থাকবে বলে বাড়ি থেকে বের হয় ইমন। সকালে বিলের মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ শনাক্ত করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমনের দুই বন্ধুকে আটক করা হয়েছে। ইমনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বিলে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওর নাম ইমন, পিতা লিটন হাসান, গ্রাম সুলতানপুর। ও খুলনা কমার্স কলেজে পড়ে, আর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানায়। এরপরে ওর চাচা আলম ঘটনাস্থলে আসে এবং ওর ছোট ভাইও রুমন ঘটনাস্থলে আসে বলে যে ও সবসময় বিপ্লব আর মুরাদের সাথে সবসময় থাকে। নড়াইলের কালিয়ায় পারবিষ্ণুপুর, ভোমবাগ, বুড়িখালী সহ অন্তত 5 গ্রামের মানুষ জিম্মি হয়ে আছে মফিজুল মোল্লা ও জামাল হোসেনের সন্ত্রাসী বাহিনীর হাতে। লুটপাট, চাঁদাবাজি, নারী নির্যাতন, জায়গা জমি জবরদখল সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককে। এই অবস্থায় সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সোচ্চার এলাকার রাজনৈতিক নেতারাও। তবে পুলিশের দাবি, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে। খায়রুল আরিফিন রানার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দালা, মফিজ এবং এদের যে গ্যাং আছে, এরা বিভিন্ন ধরনের কুকর্ম করে, চাঁদাবাজি, নারী নির্যাতন, সন্ত্রাস, অস্ত্রবাজি। এদের এই অন্যায়ের এবং প্রতিবাদ করার জন্য আজকে আমার এই পরিণতি। সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয় নিজের উপর হয়ে যাওয়া নৃশংস নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন নড়াইলের কালিয়া উপজেলার জাবের মোল্লা। শুধু তিনি নন, মফিজ ও জামালের লুটপাট, চাঁদাবাজি, নারী নির্যাতন এবং মাদক ব্যবসা সহ নানা অপকর্মের পথে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাদেরই নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। রাতের আঁধারে লুটে নেওয়া হয়েছে তাদের বাড়িঘর, ঘেরের মাছ ও জমির ফসল। এ অবস্থায় বাধ্য হয়ে অনেকেই ছেড়ে গেছেন নিজের ভিটেমাটি। সব মাল জিনিস ভাঙিয়ে ফেলাইছে, সব বাড়ি ছাড়া হয়ে গেছে। লিডারে তো কোনো সিস্টেমই নেই। 12 বছরের ছেলেরা বাড়ি নাই, তাদের আসছি তাদের দাবর আসছি। সন্ত্রাসীদের হাত থেকে এলাকার মানুষকে বাঁচাতে সোচ্চার রাজনৈতিক নেতারাও। দলা, মফিজ, কাজল এবং হারুনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। আমরা বিভিন্ন প্রশাসনের কাছে বলেও আমরা উপযুক্ত সঠিক কোনো ব্যবস্থা পাই। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তবে এলাকার আইন শৃঙ্খলা কিংবা জননিরাপত্তার কোনো ঘাটতি আছে বলে মনে করেন না সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আমি সরজমিনে অবজারভেশনে যেটা আমার মনে হয় যে ওইরকম কোনো বিষয় না, বিষয়টা হলো আধিপত্য বিস্তারের ঘটনা। যারা মূলত আসামি তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং প্রকাশ্যে মহড়া দিচ্ছে এরকম কোনো বিষয় আদৌ সত্য নয়। মফিজুর মোল্লা ও জামাল হোসেন সহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে গুম, হত্যা চেষ্টা, অস্ত্র আইন সহ 6 মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সময় সংবাদ, নড়াইল। বরিশালে 2 নারী সহ মিয়ানমারের 4 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এরা সবাই একই পরিবারের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোররাতে নগরীর আমতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রাতে 4 জনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করে পুলিশ। এক পর্যায়ে তারা নিজেদেরকে মিয়ানমারের নাগরিক এবং একই পরিবারের সদস্য বলে পরিচয় দেয়। তাদেরকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। এবার মৌলভীবাজারের কুলাউড়া আখাউড়া রেল লাইনের ব্রিজগুলোর স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিনে অন্তত 7টি ব্রিজে প্রমাণ মিলেছে বাঁশ ব্যবহারের। এতে চরম ঝুঁকি নিয়ে এই রুটে চলাচল করছে ট্রেন। তবে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো কথা না বললেও সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁশ ব্যবহার করা হয়েছে বলে মনে করেন কুলাউড়া জংশনের স্টেশন মাস্টার। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়া ও রাতগাঁও ইউনিয়নের 7টি রেল ব্রিজ ঘুরে দেখা যায় ক্ষতিগ্রস্ত স্লিপার পুনর্নির্মাণ না করে এভাবেই বাঁশের ফালি বসিয়ে করা হয়েছে সাময়িক সমাধান। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। এই ব্রিজগুলি নড়বড়ে অবস্থা, যে কারণে নতুন নতুন বাঁশ লাগাইয়া জোড়াতালি দিয়া চালানিয়র 97টা আছে, সিলভার আছে। সিলভারটা অধিকাংশ পচে গেছে গিয়া, নাটপল্টু অনেকটা নাই। বর্ষার সময় এই ব্রিজগুলো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এ বিষয়ে সেকশনের প্রকৌশলী মোহাম্মদ আলী আজমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দুর্ঘটনা এড়াতে সিলেট থেকে চট্টগ্রাম এবং সিলেট থেকে ঢাকাগামী ট্রেনগুলোকে স্বাভাবিক গতির চেয়ে কম গতিতে চলাচলের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পুরাতন ব্রিজগুলি, পুরাতন নাটবল্টু, তার মধ্যে কাজকর্ম হয়, আর ব্রিজের যে স্লিপারগুলি এদিক সেদিক এলোমেলো না হওয়ার কারণে সম্ভবত বাস তারা সাময়িকভাবে স্থাপন করে। রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্য মতে সিলেট কুলাউড়া আখাউড়া সেকশনের 177 কিলোমিটার দীর্ঘ রেলপথে পাহাড়ি ছড়া ও নদীর উপর 2 শতাধিক ছোট বড় রেল ব্রিজ রয়েছে, যার প্রায় সবগুলোই ব্রিটিশ আমলে নির্মিত। সময় সংবাদ, মৌলভীবাজার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় মোটরসাইকেলের শোরুমে আনাগোনা বাড়ছে ক্রেতাদের। দেশে মোটরসাইকেলের বাজারে বিদেশি ব্র্যান্ডের দাপট থাকলেও সাশ্রয়ী মূল্যের এসব মোটরসাইকেল ক্রেতাদের নজর কাটছে। বিক্রেতারা জানান, মেলায় পণ্যের প্রচারের পাশাপাশি বিভিন্ন ছাড় দিচ্ছেন তারা। নগর জীবনে মোটরসাইকেল এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। যানজটের নগরীতে সময় বাঁচাতে এখন অনেকেই ব্যক্তিগত মোটরসাইকেলের প্রতি ঝুঁকছেন। নাগরিক প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোটরসাইকেল নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। নিত্য ব্যবহার্য পণ্যের পাশাপাশি মোটরসাইকেলের শোরুমে আনাগোনা বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের। বেশ কয়েকটি দেশীয় ব্র্যান্ড সাশ্রয়ী মূল্যে নিয়ে এসেছে মোটরসাইকেল। ক্যাটাগরি ভেদে মোটরসাইকেল বিক্রি হচ্ছে 60,000 থেকে 1.5 লাখ টাকায়। 80cc থেকে শুরু করে 150 পর্যন্ত নিয়ে এসেছি। বিভিন্ন মডেল আছে, বিভিন্ন কালার আছে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্ডও পাচ্ছি এবং অনেক গিফটও দেওয়া হচ্ছে ফেয়ারের জন্য, বিভিন্ন ডিসকাউন্ট আছে। মধ্যবিত্ত মোটরসাইকেল হিসেবে আমাদের প্রত্যেকটা মোটরসাইকেলের প্রাইস মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে আছে। আমরা কম দামের মধ্যে খুবই লুক্রেটিভ কিছু মোটরসাইকেল নিয়ে এসেছি, যেটা আমাদের সাধারণ মানুষদের মধ্যে খুব আপিল করবে। সাধ্যের মধ্যে প্রয়োজন মেটাতে এসব মোটরসাইকেল শোরুমে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রেতা দর্শনার্থীরা। এখানে কিছু স্পেশাল ডিসকাউন্ট, গিফট, অনেক কিছু থাকে, আপনার অপশন থাকে। তো দেখতেছি যেটা ভালো লাগে তারপর দেখবো। 100cc থেকে 150cc ভিতরে 1 থেকে 2 লাখের ভিতরে আর কি বাইক খুঁজতেছি। মেলায় এসে দেখলাম যে বাংলাদেশি ব্র্যান্ডগুলো সাধারণত কম প্রাইসের মধ্যে দেখলাম যে মানে ভালো ভালো ডিজাইন প্লাস সিসি বাড়া বাইক করতেছে। মেলায় ক্রেডিট কার্ডের মাধ্যমে মোটরসাইকেল বিক্রিতেও বিশেষ ছাড় দিচ্ছে কোম্পানিগুলো। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 17তম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তানিন মেহেদি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন।
আন্তর্জাতিক বাণিজ্য মেলার অর্ধেক পার হয়ে গিয়েছে, অর্থাৎ শেষার্ধে পা রেখেছে এবং আমরা সকাল থেকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে বেচা বিক্রির খবরাখবর নিয়েছি এবং আমরা সকাল থেকে যেমন দেখেছিলাম সকালের দিকে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি অনেকটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এই মুহূর্তে ক্রেতা দর্শনার্থীদের বেশ উপস্থিতি আমরা দেখেছি এবং বেচা বিক্রি মোটামুটি হচ্ছে এমনটা আমরা দেখেছি বিক্রেতাদের সঙ্গে কথা বলে। আর আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটি দেখেছি যে তারা যেটি বলেছেন যে সাপ্তাহিক যে ছুটির দিনগুলো রয়েছে বিশেষ করে শুক্রবার এবং শনিবার দিনগুলোতে ক্রেতা এবং দর্শনার্থীর উপস্থিতি তাদের ভিড় অনেকটা বেশি থাকে এবং এই সময়টাতে তাদের বেচা কেনাও ভালো হয়ে থাকে। এবং আজকের যে মঙ্গলবারেও মোটামুটি তুলনামূলক তাদের বেচা বিক্রি ভালো এবং এর কারণটা সম্পর্কে তারা যেটি বলেছেন যে বাণিজ্য মেলা যেহেতু শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে এর পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে মার্কেটগুলো কিন্তু আজকে মঙ্গলবার বন্ধ, বিশেষ করে নিউ মার্কেট থেকে শুরু করে ধানমন্ডি এলাকার যত মার্কেট এবং যত শপিং সেন্টার রয়েছে সেইগুলো বন্ধ থাকার কারণে যারা ক্রেতা রয়েছেন যারা তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয় তারা কিন্তু এই সুযোগে বাণিজ্য মেলায় তারা আসলে বন্ধ থাকায় বাণিজ্য মেলায় তারা ছুটে আসেন এবং তাদের যে বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে তাদের পছন্দের যে তাদের প্রয়োজনীয় সেই পছন্দের পণ্যগুলো কিনছেন। এবং দেখেছি আমরা বিভিন্ন স্টলে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পণ্যের উপরে তারা ছাড় দিয়ে যাচ্ছেন এবং যেহেতু মেলায় আসলে তাদের একটি বিশাল অংশ বছরের বিক্রির লক্ষ্যমাত্রা থাকে সেই কারণে তারা তাদের বিভিন্ন পণ্যের উপরে নির্দিষ্ট পণ্যের উপরে ছাড় দিয়ে যাচ্ছেন এবং তারা ক্রেতা টানার চেষ্টা করছেন। তো ঐশী এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। ঐশী। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তানিম মেহেদি। দেশের বাইরের খবর। নববর্ষের রাতে তুরস্কের ইস্তানবুলের অভিজাত নৈশ ক্লাবে হামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ইস্তানবুলের ইসেনিউর্ট জেলায় অভিযান চালিয়ে উজবেক নাগরিক আব্দুল কাদির মাশারিপোভকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় আটক করার সময় আব্দুল কাদির এক কিরগিজ বন্ধুর বাসায় ছিল, সঙ্গে তার 4 বছর বয়সী ছেলেও ছিল বলে জানা গেছে। আব্দুল কাদিরকে জিজ্ঞাসাবাদের আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তুর্কি সংবাদ মাধ্যম জানায় তিনি 2016 সালের শুরুর দিকে স্ত্রী ও সন্তান সহ তুরস্কে পৌঁছায়। এরপর 15 ডিসেম্বর ইস্তানবুলে পৌঁছায়। নববর্ষের রাতে রেইনা নাইট ক্লাবে হামলা চালায় তিনি। ওই হামলায় বিদেশি নাগরিক সহ নিহত হয় 39 জন এবং আহত হয় অন্তত 69 জন। পরে আইএস ওই হামলার দায় স্বীকার করে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। শেষ টেস্ট সামনে রেখে ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট হারায় হতাশ পুরো দল। বরাবরের মতো এবারের ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রত্যয় টাইগারদের। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর শেষ টেস্ট নাও খেলতে পারেন অধিনায়ক মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। এক মাস আগে যে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড মিশন শুরু করেছিল বাংলাদেশ, সেই ক্রাইস্টচার্চে মিশন শেষ করবে। শুরুতে নির্ভর ছিল টাইগাররা, আর এখন টানা হারে শেষটায় মানসিক চাপে ভারী পুরো দল। ওয়েলিংটন টেস্টের হার এখনো দগদগে সবার চোখে মুখে। তাই সকাল সকাল ক্রাইস্টচার্চের বিমান ধরার আগে সাকিব তামিমদের চেহারায় ফুটে উঠল রাজ্যের হতাশার গল্প। অবশ্যই খারাপ লাগছে, কারণ আমিও যদি একটু ফিট থাকতাম হয়তো বা আর একটু ভালো হইতো, টিমের জন্য ভালো হইতো। একটু ভালো ব্যাটিং করতে পারলে আমি আর তামিম ওই দিনটা লাস্ট 4th দিনটা পার করে দিতে পারলে হয়তো বা টিমের এই পরিস্থিতি হইতো না। বাট এটা আমার জন্য ব্যাড লাগ যে আমি ওই সময় ইনজুরি হয়ে গেছি। আলটিমেটলি আমরা ম্যাচটা জিততে পারি না, নিজের কাছে খুব খারাপ লাগছে। টেস্ট ইতিহাসে এত রান করেও বিশ্বের কোনো দল হারের নজির ছিল না, কিন্তু তাই হয়েছে ওয়েলিংটন টেস্টে। কারণ দারুণ ব্যাটিং এর পর ওই ব্যাটসম্যানরাই ডুবিয়েছেন হতাশার সাগরে। ভুল ছিল অনেক, মানছেন তারা। তার মাঝে মুশফিকের না খেলার সম্ভাবনা আরো কষ্ট দিচ্ছে সবাইকে। লাস্ট টেস্টটা 4টা দিনই আমাদের ভালো খেলেছি। একটা ম্যাচ একটা দিনে আসলে আমরা মিস্টেকের কারণে আমরা ম্যাচটা হেরে গেছি। তাও মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা সবাই ভালো ফর্মে আছে, বোলাররাও ভালো করতেছে আশা করি। তো এখানে ক্রাইস্টচার্চের উইকেট হয়তো ডিফারেন্ট হবে, তো সবাই হয়তো এখানে ওইভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিবে এবং ভালো খেলবে ইনশাআল্লাহ। তবে অনেক না পাওয়ার বেদনার মাঝেও আছে ওয়েলিংটন টেস্টে অনেক প্রাপ্তি। সেই থেকে প্রেরণা খুঁজছে বাংলাদেশ দল। টিমে সবাই ভালো আছে, সবাই পারফর্ম করতেছে এবং সবাই চেষ্টা করতেছে টিমকে মানে আমরা ম্যাচ উইন করা। আসলে কোনো না কোনোভাবে আমরা মিস্টেক করতেছি, যার জন্য হয়তো বা ওই জিনিসটা ক্লিক হচ্ছে না। তো আমরা আশা করতেছি
রেজাল্টের থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা বেটার ক্রিকেট খেলার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমাদের ভালো কিছু হবে। ওয়েলিংটনের বেসিং রিজার্ভের উইকেট ব্যাটসম্যানের পক্ষে কথা বললেও ক্রাইস্টচার্চের হেগলি ওভালের উইকেট হতে পারে পেস বান্ধব। তাহলে তো মিশনের শেষ গল্পে অগ্নি পরীক্ষা দিতেই হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের, কারণ হেগলি ওভালের গতি আর বাউন্স যে দুর্বিষহ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। টেনিসের খবর। অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে শুরু করেছেন দুই টেনিস তারকা রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এই দুই টেনিস তারকা। এদিকে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আসরের তৃতীয় বাছাই মিলোস রাওনিক। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে বেলিন্ডা বেনসিচের বিপক্ষে প্রথম রাউন্ডে মুখোমুখি হন সেরেনা। শুরু থেকে আধিপত্য দেখান মার্কিন এই টেনিস তারকা, ফলে জয় পেতেও খুব একটা কষ্ট হয়নি সেরেনা। 6-4, 6-3 গেমে সরাসরি সেটের জয় তুলে নিয়ে আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠেন আসরের 6 বারের চ্যাম্পিয়ন সেরেনা। এদিকে ছেলেদের এককে ফ্লোরিয়ান মায়েরের মুখোমুখি হন স্প্যানিশ রাফায়েল নাদাল। দাপটের সঙ্গে 6-3, 6-4, 6-4 গেমে সরাসরি সেট জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন নাদাল। এদিকে ডাস্টিন ব্রাউনকে 6-3, 6-4 ও 6-2 গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মিলোস রাওনিক। এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে জয় পেয়েছেন রজার ফেদেরার এবং নারী এককে কষ্টার্জিত জয় পেয়েছেন অ্যাঞ্জেলিক কেরবার। দীর্ঘ 6 মাস পর কোর্টে নেমে দারুণ খেলে জয় তুলে নিয়েছেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ইউরগেন মেলজারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তিনি। প্রথম সেটে ফেদেরার 7-5 গেমে জয় তুলে নিলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মেলজার। 3-6 গেমে দ্বিতীয় সেটে জিতে ম্যাচে ফেরেন তিনি। তবে পরের 2 সেট 6-2, 6-2 গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন ফেদেরার। অন্যদিকে নারীদের এককে অ্যাঞ্জেলিক কেরবার 6-2, 5-7, 6-2 গেমে লিসা টুস্টেনকোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা মহানগরীর চারদিক ঘিরে থাকা 6টি নদী পরিণত হয়েছে বিষাক্ত তরল বর্জ্যের আধারে। দ্রুত পদক্ষেপের তাগিদ থাকলেও টাস্কফোর্স এগুচ্ছে ধীর গতিতে। কার্বন নিঃসরণকারী জাহাজ আসা কমানোর পাশাপাশি ক্ষতিপূরণ পেতে ডাটাবেস তৈরি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তৈরি করা হবে গাইডলাইনও। কয়েক ঘন্টা পর সুইজারল্যান্ডের দাভোসে শুরু হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত তৃতীয় দিনের মতো চলছে উচ্ছেদ অভিযান। প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে হকারদের বিক্ষোভ সমাবেশ, পুনর্বাসনের দাবি। এবং মাঘের শুরুতেই জেঁকে বসেছে তীব্র শীত। শৈত্যপ্রবাহ থাকবে আরো কয়েকদিন। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।